হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। আজ প্রাইমারি 32,000 টিচার বাতিল মামলা, তার শুনানি কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রয়েছে। অর্থাৎ 29শে অক্টোবর 2025 আজ পূর্ব নির্ধারিত সময় অনুসারেই কিন্তু শুনানি হওয়ার কথা রয়েছে। তো আজকের শুনানির আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আমরা জেনে নেব যে এই মুহূর্তে এই 32,000 প্রাইমারি শিক্ষক বাতিল মামলাটির পজিশানটা ঠিক কোন পজিশানে রয়েছে। আপনারা জানেন যে মোট 42,949 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছিলেন সেই সময়। সেই তারিখটা কিন্তু লাস্ট যে ডেটটা ছিল সেটা হচ্ছে এপ্রিল 2017 মধ্যেই নিয়োগ কমপ্লিট হয়েছিল, যেখানে 2014 সালের টেট এবং 2012 সালের অ্যাডমিট পাওয়া তারা টেট যেটা দিয়েছিল সেই টেটটা নিয়ে গণ্ডগোল হয়েছিল। আপনারা জানেন সেটা 100 নম্বরের টেট, সেটা অন্য ব্যাপার। তো যাই হোক, তো তারা কিন্তু ছিলেন এর মধ্যে। এই 42,949 অর্থাৎ প্রায় 43,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছিল। এবং তারপর 2023 সালের মে মাসে একটি কেসের ভিত্তিতে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 শিক্ষক বাতিল করেছিলেন। আর বাকি যারা ছিলেন তাদেরকে বলা হয়েছিল যে তারা যেহেতু তখন প্রশিক্ষিত ছিল তাই তাদের বাতিল করা হয়নি, শুধুমাত্র যারা প্রশিক্ষণহীন ছিলেন সেই সময় তাদের চাকরি বাতিল করা হয়েছিল। তো তখন থেকেই প্রশ্ন ওঠা শুরু করেছিল যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়টা যেটা দিয়েছেন তিনি সমস্ত আইনি দিক মেনে দেননি, যেটা 32,000 শিক্ষক শিক্ষিকাদের পক্ষের আইনজীবীরা বারংবার আদালতে সেই প্রস্তাব দিয়েছেন যে দীর্ঘ সময় সেটা নিয়ে শুনানি হয়নি, খুব কম সময়ে সেটা ফিনিশ করে দেওয়া হয়েছিল, দিয়ে চটজলদি একটা রায় দেওয়া হয়েছিল এবং সমস্ত পক্ষের বক্তব্য শোনা হয়নি। তার পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যখন এই মামলাটি উপস্থিত হয়, এখনকার মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে যখন শুনানি শুরু হয় তখন কিন্তু বিচারপতিরা প্রথমেই জানিয়ে দিয়েছিলেন এই মামলা দীর্ঘ শুনানি প্রয়োজন এবং সমস্ত পক্ষের বক্তব্য শোনা হবে। সেই মতোই কিন্তু দীর্ঘদিন ধরে এই শুনানি চলছে, একের পর এক ডেট চলছে এবং শুনানি চলছে। আজও একটি শুনানি রয়েছে। তবে এখন আজকের শুনানির একটা অন্যরকম বিষয় রয়েছে, সেটা হচ্ছে সিবিআই এর মধ্যে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে এই প্রাইমারি নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিষয়ে। তো এখন যে দুর্নীতির বিষয়ে যে চার্জশিট জমা দেওয়া হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে, সেখানে যে সালগুলো উল্লেখ করা হয়েছে সেখানে আছে 2017 সাল এবং 2022 সাল, মেনলি এই দুটো। প্রথমে আসি 2017 সালের কী ঘটনা ঘটেছিল। সিবিআই চার্জশিটে দাবি করেছে যে শিক্ষামন্ত্রী তৎকালীন পার্থ চট্টোপাধ্যায় এবং প্রবীর সান্যাল বলে একজন ছিলেন। তো যাই হোক, এই দুজনের যে ইমেল, সেই ইমেল থেকে তারা 725 জনের একটি লিস্ট পেয়েছেন। যে 725 জনের লিস্ট পাওয়া গেছে তারা কিন্তু 11/5/2017 থেকে 16/5/2017 অর্থাৎ 11ই মে থেকে 16ই মে এই কয়েকদিনের মধ্যে তাদের ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশান করার কাজ কমপ্লিট করা হয়েছিল। যে তারিখটা বলা হচ্ছে 11/5/2017, সেই তারিখটা কিন্তু প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে যে ডেট দেওয়া হয়েছে আদালতে যে তার মধ্যে তাদের নিয়োগ কমপ্লিট হয়ে গেছিল। এই যে 32,000-এর ব্যাপার, এই 32,000 শিক্ষক পুরোটাই নিয়োগ কমপ্লিট হয়ে গেছিলো, শুধু 32 নয়, ওই 42,949 জন পুরোটাই নিয়োগ কমপ্লিট হয়ে গেছিলো এপ্রিল 2017, অর্থাৎ 1 মাস আগে। তাহলে 1 মাস আগে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে কোন প্রার্থীরা যে ইমেলের মাধ্যমে যোগাযোগ করেছে শিক্ষামন্ত্রীর সঙ্গে, ইমেলে তাদের নাম পাওয়া গেছে শিক্ষামন্ত্রীর ইমেলে, তো যোগাযোগ কিভাবে করেছে সেটা এখনও কেউ জানে না। তো তাদের ইন্টারভিউ নিয়েছে, সেটা এই 32,000-এর সঙ্গে কেন যুক্ত হচ্ছে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আরও 34 জনের একটা লিস্ট পাওয়া গেছে, সেটা হচ্ছে 28/6/2022 তারিখের। 28/6/2022, তার মানে অনেক পর। যেহেতু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়েছিল 2017 সালে, আর সিবিআইয়ের চার্জশিটে যে দুর্নীতির প্রমাণগুলো মিলেছে সেই দুর্নীতির প্রমাণগুলো কিন্তু তার পরবর্তী ডেটে। এগুলো কিন্তু সব চার্জশিট অনুসারে এবং আদালতে যে নথিগুলো পর্ষদ
মানে সাপ্লাই দিয়েছে বা সাবমিট করেছে সেইগুলো অনুসারে। এগুলো কারোর ব্যক্তিগত কথা নয়, আপনারা ভাববেন না যে এটা আমি বানিয়ে বলছি বা অন্য কেউ বলছে, তাই নয়। এটা হচ্ছে যেটা হচ্ছে সেটার কথা। এবার কে পক্ষে কে বিপক্ষে এইসব ব্যাপার কিন্তু এখানে আলোচনা হচ্ছে না। এখানে আলোচনা হচ্ছে এই মুহূর্তে কেসটা কী পজিশনে আছে, ঠিক আছে? কেন অনেকেই প্রশ্ন করছেন, স্যার আপনি কোন পক্ষের, আপনি কোন পক্ষের? এটা কিন্তু কোনো ব্যাপারই নয়। এখানে আমি কোনো বিপক্ষ নয়। এখানে হচ্ছে দুর্নীতির বিপক্ষে সবাই, ঠিক আছে? দুর্নীতির পক্ষে কেউ যাবে না। যে দুর্নীতির পক্ষে যাবে সেও সমান দুর্নীতিবাজ। এবার ঘটনাটা হচ্ছে মামলা যখন হয় তখন সব দিকের আইন এবং নিয়ম কানুন মেনে মামলা হয়, নিয়ম কানুন মেনে মামলার বিচার হয়, যেটা বিচারপতিরা করবেন। সেটা আপনাদেরও কাজ নয়, আমারও কাজ নয়, সেটা বিচারপতিদের কাজ। কিন্তু তারা যখন দেখবেন প্রমাণ, সেই প্রমাণ কি আসছে, কোন দিকে কি হচ্ছে, সেইটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, ঠিক আছে? এখানে বিতর্কের কোনো বিষয় নেই। তো সিবিআইয়ের চার্জশিট যেটা আমি বললাম, দুটোই হচ্ছে যে সালগুলো দেওয়া হয়েছে, সেই সালগুলো প্রাইমারি পর্ষদ দাবি করছে যে সময় তাদের নিয়োগ কমপ্লিট হয়েছে 2017 সাল, তার পরবর্তী সময়। এই হলো বিষয়। এখন এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আদালতে কিন্তু কথা উঠতে পারে এবং ওঠার সম্ভাবনা প্রবল, যেহেতু চার্জশিট একটা জমা হয়েছে এই কেসেরই এগেনস্টে। তো আজ এই গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই কলকাতা হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চ। এই বিচারপতিরা যে কি পজিশনে আছে তা শুধু তারাই জানেন। অনেক মানে বিচারপতিরা রয়েছেন যারা কিন্তু এই ধরনের মামলা হলে সেই মামলা থেকে সরে দাঁড়ান, কারণ এখানে উভয় সংকটের বিষয় রয়েছে। একদিকে যেমন 32,000 থেকে শুরু করে পুরো 42,949 জন, মানে 43,000 প্রায় শিক্ষক শিক্ষিকাদের ফ্যামিলি রয়েছে। আবার অন্যদিকে দুর্নীতির বিষয়টা রয়েছে, মানে এদিকে দেখলেও হবে না, ওদিকে দেখলেও হবে না। এখন বিচারপতিরা ফাইনাল কি দেখেন সেদিকে তো আমরা সবাই নজর রাখবো। তবে আজকে 29শে অক্টোবর এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি কিন্তু অনুষ্ঠিত হবে এই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। এটার দিকেই কিন্তু এখন আমরা এবং আপামর জনসাধারণ, আমাদের রাজ্য তো বটে, অন্য রাজ্য এবং ইভেন আফটার অন্য কান্ট্রি, অন্য দেশের লোকজনও তাকিয়ে রয়েছে। কারণ সমস্ত জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের লোকজন ছড়িয়ে রয়েছে, বাইরের দেশ থেকেও তো কমেন্ট আসছে। তো যাই হোক, আজকে কিন্তু 2টোর পর এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সময় আগে থেকেই ছিল 2টোর পর। তো এখন একটা বিষয় রয়েছে যে এই প্রক্রিয়ায় যে স্বচ্ছতা মেনটেন করা হয়নি সেটা তো সবাই জানে, কিন্তু তার প্রমাণ ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা আদালতে, সেটাই হচ্ছে আসল বিষয়। কারণ গত শুনানিতে মামলাকারীদের পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে সেই অভিযোগ কিন্তু এনেছিলেন এবং সিস্টেমেটিক ফ্রড বলেও কিন্তু তিনি বলেছিলেন, মানে জালিয়াতি এরকম বলেও কিন্তু তিনি বলেছিলেন। কি আছে তার মধ্যে? র্যাঙ্ক জাম্পিং আছে, কম নম্বর পাওয়া সত্ত্বেও বহু প্রার্থী র্যাঙ্ক তালিকার উপরের দিকে থাকা প্রার্থীকে টপকে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। অন্য সুবিধা রয়েছে, কিছু প্রার্থী অনৈতিকভাবে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। আর মামলাকারী আইনজীবীরা তাদের মক্কেল অর্থাৎ যারা পিটিশনার রয়েছেন তাদের নিয়োগের অগ্রাধিকার করার জন্য কিন্তু সওয়াল করেছেন। এটাই কিন্তু এই প্রথমবার যে করা হয়েছে। এর আগে কিন্তু সমস্ত আইনজীবীরা তারা সওয়াল করেছেন এই প্যানেল বাতিল হোক, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু একজন বর্ষিয়ান আইনজীবী, তিনি নিশ্চয়ই আইনের বিষয়টা অনেকটাই বোঝেন। তো উনি কিন্তু এর আগের শুনানিতে বলেছিলেন যে পিটিশনারদের অগ্রাধিকারের কথা। পিটিশনারদের কথা কিন্তু এর আগে কখনোই সেভাবে তোলা হয়নি। মানে সবাই চাইছিল আগে যে আইনজীবীরা ছিলেন যে চাকরিটা বাতিল হোক, কিন্তু আপনারা জানেন যে এসএসসির ব্যাপারটা যখন চাকরি বাতিল হয়ে গেল পুরো, কোনো পক্ষই কি উপকৃত হয়েছিল? যে পক্ষের বাতিল হয়েছে তারা তো বাতিল, আর যারা রাস্তায় বসেছিল এই যে 2 বছর 3 বছর ধরে রাস্তায় বসে আছে, যারা অভিযোগ করছিলেন যে আমাদের চাকরি ওরা নিয়েছে, কই তাদের চাকরিটা কি পেয়েছেন? তারা পাননি তো। তাহলে কোনো লাভ হয়নি, না এদিকে হয়েছে না ওদিকে হয়েছে, শুধু হ্যাঁ ওদের চাকরিটা গেছে। এটাতে যদি যারা চাকরি পাননি তারা কেউ সন্তুষ্ট হয়েছেন যে হ্যাঁ আমাদের চাকরি চুরি করে হয়েছে, মানে চাকরি গেছে, ঠিক আছে, কিন্তু তারা নিজেদের চাকরিটা কিন্তু জোগাড় করতে পারেননি। তো এক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু সেই বিষয়টা মাথায় রেখেছেন নিশ্চয়ই, এবং তিনি সেই জন্য বলেছেন যে পিটিশনারদের অগ্রাধিকার, অর্থাৎ যদি এই চাকরি বাতিল মামলাটা কোনো কারণে চাকরি বাতিল না হয়,
তাহলে পিটিশনাররা যাতে তাদের চাকরিটা পান সেই বিষয়ে নিশ্চিত করার চেষ্টা করছেন এক্ষেত্রে আইনজীবীরা। এখন দেখা যাক যে কী হয়। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। বিচারপতিরা মন্তব্য করেছিলেন যে যদি প্রমাণিত হয় কেউ দুর্নীতি করে বা অন্যান্যভাবে কোনোভাবে চাকরি পেয়েছেন, তাদের চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল। তার মানে বুঝতেই পারছেন। তাহলে এখানে বিচারপতিদের বক্তব্য কিন্তু একটা জিনিস স্পষ্ট, তারা সবাইকে বাতিল করতে হয়তো চাইছেন না, যাদের প্রমাণ পাওয়া যাবে তাদেরকেই বাতিল করবেন, এমন একটা বিষয় নিয়ে হয়তো তারা ভাবছেন। যাই হোক, একই সাথে বিচারপতিরা এও উল্লেখ করেছেন কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তির জন্য সমগ্র নিয়োগ প্রক্রিয়াটাকে বাতিল করে দেওয়া যুক্তিযুক্ত নাও হতে পারে। তার মানে এখানে টুইস্ট আছে যে বিচারপতিরা বলছেন যে দুর্নীতি যদি হয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে না, তার বাতিলের সম্ভাবনা প্রবল। আর কয়েকজনের দুর্নীতির জন্য সবার চাকরি চলে যাবে, এটাও কিন্তু যুক্তির মধ্যে আসছে না। তো এখন এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ পজিশানে রয়েছে। যখন শুনানি শুরু হবে, লাইভ শুনানির কিছুটা পার্ট তো আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, এবং শুনানি শেষ হওয়ার পর বিস্তারিত আপডেটও এই চ্যানেল থেকেই আসবে। অর্থাৎ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিয়মিত আপডেটের জন্য। ধন্যবাদ।